স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ২৭শে নভেম্বর এই মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। আওয়ামী লীগ সরকারের সময়ে ৬ বছর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৭ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত ৫। ২০১০ সালের ৮ই আগস্ট ঢাকার তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। এতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,৪৩,০০০ টাকা লেনদেনের অভিযোগ করা হয়। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি রাজনীতি করেন না, আর এই পদেও আসতে চাননি তিনি। অন্তর্বর্তী সরকারের প্রায় ৭ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি। বলেন বাংলাদেশ ভারত প্রসঙ্গ নিয়েও। আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, দেশে অপরাধের পরিমাণ বাড়েনি, বরং আগের মতোই আছে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে, যেমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি, সময় লাগবে। এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন, এখন আপনার কি মূল্যায়ন যে এটা কি না সে কি আপনার সঠিক হয়েছে, নাকি এখনই বিচার করতে চান না? না, বিচার করব। প্রথম কথা, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, আমি তো এই পদে আসতেও চাই নাই। আমাকে অনুরোধ করেছে, বহুবারই করেছে, তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছি, সেটা দায়িত্ব নিয়েছে। এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে, এটা বাই ডেফিনিশন। আমি রাজনীতি করি না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছেন, তবে অচলাবস্থা নিরসনে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করেন। বলেন, এমন কিছু করা হলে সেই একই ভুলের পুনরাবৃত্তি হবে, যে অভিযোগ অন্যান্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ডক্টর ইউনূস অত্যন্ত দক্ষ ও বহু দিক থেকে অসাধারণ একজন মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রতিশ্রুতি নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন। তার দক্ষতার উপর দৃঢ় আস্থা রাখেন বলেও মন্তব্য করেন অমর্ত্য সেন। রাজশাহীর গোদাগাড়িতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের আরোহী ছিলেন। ভোর রাতে রাজাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার ভোরে ঠাকুর জীবন গ্রামের সুন্দরী রানী নামে এক নারী স্ট্রোক করেন। অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। ভোর 4:30টার দিকে অ্যাম্বুলেন্সটি রাজাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন সুন্দরী রানী, তার স্বজন আদরি রানী এবং অ্যাম্বুলেন্সের চালক জাফর ইকবাল। দুর্ঘটনায় 3 জন আহত হলে স্থানীয়রা তাদের রাজশাহী মেডিকেলে ভর্তি করে। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছে চালক। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজনীতিমুক্ত আইনের কোনো তোয়াক্কা করেনি ছাত্রলীগ। সরকার পতনের পর দলীয় ছাত্র রাজনীতি বন্ধে প্রশাসন কঠোর হলেও ছাত্র শিবিরের কমিটি ঘোষণার পর তৎপর ছাত্রদল সহ অন্য সংগঠনগুলো। যদিও শিবির বলছে তারা লেজুর ভিত্তিক দলীয় সংগঠন নয়। আর শিক্ষার্থীরা জোর দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1999 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্য রাজনীতি নিষিদ্ধ করা হয়।
তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনীতি নিষিদ্ধের আইনটি বন্দী হয়ে পড়ে কাগজে। প্রকাশ্য ছাত্র রাজনীতি শুরু করে ছাত্রলীগ। 2 দফা কমিটি ঘোষণা করে কার্যক্রম চালালে অভিযোগ ওঠে শিক্ষার্থী নির্যাতন সহ ক্ষমতাসীন দল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এজেন্ডা বাস্তবায়নের। গেল বছর কোটা বিরোধী আন্দোলনে সেই মাত্রা তীব্র হলে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। সরকার পতনের পর বিতাড়িত করা হয় ছাত্রলীগকে। শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি বন্ধে কঠোর হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাত্র শিবির ঘটা করে কমিটি ঘোষণা করলে নড়ে চড়ে বসে অন্য ছাত্র সংগঠনগুলো, যদিও এ নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে ছাত্র শিবিরের। আমরা বিশ্বাস করি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বের জায়গায় আমাদের সংকট তৈরি হতে পারে ভবিষ্যতে। ছাত্র রাজনীতির আমূল একটি পরিবর্তন আসুক, সংস্কার আসুক, ছাত্র রাজনীতি ছাত্র এবং শিক্ষার্থী বান্ধব হোক। এখন ক্যাম্পাসে তৎপর ছাত্রদল। কমিটি না থাকলেও নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের দাবি, শিবিরকে মোকাবেলা করতেই তাদের কার্যক্রম গতিশীল করা হচ্ছে। কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে ছাত্র শিবিরের নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কারণে আমাদের এখন মনে হচ্ছে যে না, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের ছাত্র দলের রাজনীতি প্রয়োজন। আমরা যারা ছাত্র দলের নেতাকর্মীরা এখানে আছি, তাদের বিরুদ্ধে এ ধরনের সিঙ্গেল কোনো অভিযোগও নেই যে ছাত্র দলের কোনো নেতা বা কর্মী কোনো শিক্ষার্থীকে কোনো অন্যায়ভাবে অত্যাচার করেছে। দীর্ঘদিন ক্যাম্পাস দখলে রাখা ছাত্রলীগ এখন নিষিদ্ধ। নেই বাম সংগঠনের তৎপরতা, তবে ক্রিয়াশীল ইসলামী ছাত্র আন্দোলন ও ভাসানী ছাত্র পরিষদ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে গেছেন। তো সেই সাংস্কৃতিক বিপ্লবের যদি আমরা না ঘটাতে পারি, তাহলে আমাদের এই বিপ্লবটা ব্যর্থ হবে। এখন ছাত্র সংসদ হইলে তাহলে যারা নেতৃত্ব স্থানীয় আসবেন, যারা নেতা হবেন, তারা সাধারণ শিক্ষার্থী নেতা হবেন। তাদের মাধ্যমে তাদের অধিকার আমরা আদায় করে নিতে পারবো প্রশাসনের কাছ থেকে। এদিকে ক্যাম্পাসে দলীয় ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখতে চান না বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থীরা। দেশের রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ তাদের। একটা বৃহৎ প্রত্যাশা ছিল যে এই আন্দোলনের পরে আসলে অনেক কিছু পরিবর্তন হতে পারে। যতটুকু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, সাধারণ স্টুডেন্টের, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। যারা এই প্ল্যাটফর্মে হয়ে কাজ করছে তারাও ওইভাবে মূল্যায়িত হয় নাই। লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছে, তাদেরকে আমরা আপাতত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই যে এটা আমাদের এখন না হোক। বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন উপাচার্য। দাবি, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছেন তারা। আমার বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্ররাও চায় না। বিষয়টা এই পর্যায়ে আছে। আর যদি ছাত্র সংসদ নিয়ে পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি করা যায়, সেটা পরবর্তী সময়ের প্রেক্ষাপটে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রায় ৮,০০০ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে আবাসন, অতিরিক্ত টিউশন ফি, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দসহ নানা সংকটের অবসান চান সাধারণ শিক্ষার্থীরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন নারী ও শিশু সহ ৮ জন। ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন ১.৫ বছরের সুমাইয়া, ৪ বছরের জান্নাত, ১০ বছরের সামিয়া, ১২ বছরের সাব্বির, ২০ বছরের রূপালী, ২৩ বছরের সোহাগ, ৩৫ বছরের নূরজাহান ও ৫০ বছর বয়সী হান্নান। চিকিৎসক জানিয়েছেন আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ পুড়েছে তা পরে পরীক্ষা নিরীক্ষার পর জানানো যাবে। রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুনের পর বেকার হয়ে পড়েছেন হোটেল ও রিসোর্টের ২০০-র বেশি কর্মচারী। পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনিশ্চয়তায়। সরকারি সহায়তা চেয়েছেন তারা। সংশ্লিষ্টদের সাথে কথা বলে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র, মেঘের রাজ্য খ্যাত রাঙামাটির সাজেক ভ্যালিতে আগুনে পুড়েছে প্রায় ১০২টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান ও বসতঘর। এসব স্থাপনা পুড়ে যাওয়ায় এখন বেকার ২০০-র বেশি কর্মচারী। কেউ চাকরি করে চালাতেন সংসার, কেউ বা যোগাতেন পড়ালেখার খরচ। আয়ের একমাত্র উৎস হারিয়ে দিশেহারা সবাই। দাবি সরকারি সহায়তার। কিছু করার মতো নাই আপাতত। যে জায়গাটা ছিল প্রতিষ্ঠান, ওই জায়গাটা আমার থেকে নাই। আমাদের এরকম ১৫-২০ জনের স্টাফের ফ্যামিলি চলছে আমাদের এই রেস্টুরেন্ট থেকে। এখন আমাদের এই রেস্টুরেন্ট একদম মাটির সাথে মিশে গেছে। এখন আমরা ভবিষ্যতে কি করব ভেবে পাচ্ছি না। এখন যদি সরকার আমাদেরকে দেখে, কোনো কিছু সাহায্য দিয়ে আমাদেরকে সময়টা যদি পার করার জন্য সাহায্য করে, তাহলে আমাদের জন্য অনেক ভালো।
কাজ হারানো কর্মচারীদের জন্য কিছু করার উদ্যোগ নিচ্ছে কটেজ রিসোর্ট মালিক সমিতি। যে সমস্ত স্টাফরা কর্মবিহীন হয়ে গেছেন কিছুটা সহায়তা দিতে পারে কিনা সেই বিষয়ে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। দ্রুত একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায় সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। বেকার হওয়া কর্মচারীদের কাজের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। নির্ধারিত সময়ে শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। বাকি রয়েছে অধিকাংশ বাঁধ ও ক্লোজারে রক্ষণাবেক্ষণের কাজ। কিছু বাঁধ নির্মাণে আছে অনিয়মের অভিযোগও। এতে দুশ্চিন্তায় হাওর পাড়ের কৃষক। বাঁধের বাকি কাজ দ্রুত শেষ করার দাবি তাদের। সুনামগঞ্জের ১২ উপজেলার হাওরের ফসল বন্যার হাত থেকে রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। ১২৭ কোটি টাকা ব্যয়ে ৬৮৭টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব পায় পানি উন্নয়ন বোর্ড। এসব প্রকল্পের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বেশিরভাগ বাঁধে এখনও বাকি রয়েছে স্লোপ করা, ঘাস লাগানো ও দুর্মুজের কাজ। দুবলা লাগানো হয়েছে না, রাস্তা মিল হয়েছে না, এই বাঁধেরও মজবুত হইব। এই বাঁধ যদি না দেওয়া হয় তো আমরা আওয়াজ থাকতো না। সরকার তো টাকা তো ঠিকই দেয়, কিন্তু কাজ তো ঠিক মতো হয় না। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণে অভিযোগ রয়েছে বালু ব্যবহারের। ভারী বৃষ্টি হলে বাঁধ ধসে পড়ার আশঙ্কা কৃষকদের। বালুও দিতেছে, মাটিও দিতেছে, কোনোটা মিক্সার করে দিতেছে। মাটিটা দিলে সবচেয়ে সুন্দর শক্ত হবে। যে বালু দিতেছে এই বালু কিন্তু রাস্তার মধ্যে থাকবে না, কেন এই বালুগুলা এমন আছে ভেঙে যাইতেও পারে। কিন্তু যেভাবে দেখা যাইতেছে এইভাবে বান টিকা সম্ভব না, কেন এখানে নদী আরেক দিল আউর, কিন্তু দুই পাশে পানি ধাক্কা দিলে রাস্তা বানিটা টিসকিবে না। বাঁধের বাকি কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বাকি অবশিষ্ট কাজগুলো আগামী 10 দিনের ভিতরে শেষ করার জন্য আমার সময় বর্ধিত করার জন্য আবেদন করেছি। আমরা আশা করতেছি এই নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজগুলো শেষ করতে পারবো। এবছর সুনামগঞ্জে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফসল রক্ষায় সংশ্লিষ্টরা আরও আন্তরিক হবে প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। নীতিমালা না মেনেই চলছে নওগাঁর অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অস্বাস্থ্যকর পরিবেশ, নেই স্থায়ী চিকিৎসক, নার্স, অনুমোদনই নেই অনেকগুলোর। এতে প্রতারিত হচ্ছেন সেবা প্রত্যাশীরা। প্রশাসন ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ তারা। তবে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে দাবি স্বাস্থ্য বিভাগের। বেসরকারি ক্লিনিকের অনুমতি পেতে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্সসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকা বাধ্যতামূলক। তবে এ নিয়ম মানছে না নওগাঁর বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা 3 শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বেশিরভাগই চলছে স্থায়ী চিকিৎসক ছাড়া। নেই প্রয়োজনীয় সরঞ্জাম ও চিকিৎসার পরিবেশ। রয়েছে দালালদের দৌরাত্ম্য। আছে ভুল চিকিৎসা ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগও, যে কারণে অতিরিক্ত টাকা খরচ করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। দেখা যাচ্ছে সিট সংখ্যা যা সে অনুযায়ী যে ডাক্তার থাকার কথা বা নার্স থাকার কথা সেখানে কোনো কিছুই নাই। চিকিৎসা সেবাকে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে কসাইখানার মতো। আমরা সাধারণ লোক মেডিকেলে গেলে ওষুধ পাই না, আর ওষুধ ওই খালডোবায় পড়ে থাকে নাকি। প্রয়োজনীয় শর্ত পূরণ না করে এসব প্রতিষ্ঠান চলার পেছনে স্বাস্থ্য বিভাগের দায় দেখছেন স্থানীয়রা। তৎকালীন যে প্রশাসন এখনো সেই প্রশাসন বহাল আছে, 2-1টা পদে হয়তো বা পরিবর্তন হয়েছে, কিন্তু পুরো প্রশাসনটাই কিন্তু সেই দুর্নীতির সাথে সংযুক্ত। আমার দুর্বলতা, নাহলে আমার এখানে সংযুক্তি রয়েছে। নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির। 326টার মতো ক্লিনিক, এর মধ্যে 1/3 ক্লিনিক আমাদের সরকারের রেজিস্টারভুক্ত না। যারা চলার মতো তা চালাতে হবে, যারা চলেন তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করতে। ক্লিনিকগুলোকে নিয়মের আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ চেষ্টা চালাচ্ছে, জানালেন নওগাঁ সিভিল সার্জন। এখানে প্রায় 300-এর অধিক হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার আছে, এবং এগুলো দেখার পর এদের হালনাগাদ আছে কিনা বা এদের লাইসেন্স আছে কিনা বা অবৈধভাবে পরিচালিত হচ্ছে কিনা, এগুলো আমি A to Z এটা তদারকি করছি। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে আরও তৎপর হওয়ার আহ্বান স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রমজান এলেই যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা, সেখানে ব্যতিক্রম
কিশোরগঞ্জের করিমগঞ্জের মোহাম্মদ এরশাদ উদ্দিন। রমজান মাস জুড়ে 10 টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন তিনি। লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে এমন উদ্যোগে আনন্দিত এলাকাবাসী। রমজান মাসে দুধের চাহিদা বেড়ে যায়, বিশেষ করে সেহরির সময় অনেকেরই পছন্দের খাবারের তালিকায় থাকে দুধ। হাটবাজারে যেখানে 1 লিটার দুধ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, সেখানে লিটার প্রতি 10 টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছে জেসি এগ্রো ফার্ম। খামারে এসে দুধ কিনে নিতে পারছেন যে কেউ। রমজানে প্রতিদিন 70 থেকে 75 জন নিম্ন আয়ের মানুষের কাছে 1 লিটার করে দুধ বিক্রি করা হচ্ছে। 80 লিটার মতো দুধ পাই, যে দুধটুকু পাই আমরা সকল দুধটুকু আমরা সর্বসাধারণের মাঝে বিতরণ করছি। আজ প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্তই আমরা বিতরণ করব। লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে এমন পদক্ষেপে খুশি এলাকাবাসী। আমরা পাইলাম, গরিব মানুষ 10 টাকা কেজি খাইলাম। বাজারে দুধ আছে 160 টাকা কেজি, আমরা দিছি 110 টাকা কেজি। বাজারে কিনে খাইতে পারি না, তাই কিনতে পারতেছি। 4 বছর আগে গ্রামের বাড়িতে জেসি এগ্রো ফার্ম নামে খামার গড়ে তুলেন এরশাদ উদ্দিন, যেখানে 450টি গরুর মধ্যে 75টি গাভী রয়েছে। দৈনিক উৎপাদন হচ্ছে 65 থেকে 75 লিটার দুধ। ডিবিসি নিউজ ডেস্ক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই জনগণের কাছে যাওয়ার সবকিছুর গণতান্ত্রিক নিয়মের মধ্যে থেকে সবকিছুর অধিকার সবার আছে, কিন্তু আমি তো বলছি শেষ কথা হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে আপনার ম্যান্ডেটটা জনগণ থেকে পাস করতে হবে। সুতরাং সেটাই হচ্ছে শেষ কথা। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাংলাদেশের আগামী গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছি, আমরা ত্যাগ স্বীকার যে লড়াই করেছি, সেটা সফল হবে। মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, জনগণের উপর আস্থা থাকতে হবে। জনগণের আস্থার মাধ্যমে অর্জন করে আপনাকে আপনার দাবি দেওয়া আদায় করতে হবে। সেটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সম্ভব, আর কোনো পথ নাই এখানে। বলতে পারবেন বলতে পারবেন, কোনো সুবিধা কিছু নেই। না, কনফিউশন না, জনগণের প্রত্যাশা জাগ্রত হয়েছে। কারণ যেই জনগণ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য 16 বছর অপেক্ষা করতে হয়েছে, তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটাই গণতন্ত্র, এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বড় পন্থা। কেন দিচ্ছে না সেই উত্তর তো তারা দিতে পারবে, সেই উত্তর তো আমি দিতে পারবো না। কিন্তু সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে, দেশের দ্রব্যমূল্যের বিষয়টি দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। সুতরাং দেশের মানুষের সাথে, গণতন্ত্রের সাথে, জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত, এক দিন সমস্যা। দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য, জারি রয়েছে সতর্কতা। স্থানীয় সময় শনিবার উপকূলীয় শহর মার্টেলের পশ্চিমের বনে ছড়িয়ে পড়ে দাবানল। এখনও সক্রিয় রয়েছে 200 দাবানল। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে নিয়ন্ত্রণে আনা যায়নি, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশে। বনের আগুনে পুড়ে গেছে 4000 একরেরও বেশি জমি। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ বলছে, দাবানলের কারণে হুমকিতে রয়েছে সাউথ ক্যারোলাইনার উপকূলীয় 2 শহর চার্লসটন ও কলাম্বিয়া। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।